পিতাসূত্রে আমার বাড়ি কল্যাণীতে, আর সেখানেই পড়াশুনো। আদি সপ্ত গ্রাম থেকে আমি পাস আউট, সচরাচর কলেজ ক্যাম্পাসিং, এই ভাগ্যের খাতিরে আমি জব পেয়ে যাই। তারপর বছর দেড়েক এর মধ্যেই আমার বিবাহ হয় অরিজিৎ বলে একজনের সাথে। তার বাড়ি হালিশহর, কিন্তু সে চাকরি করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। ওই ফ্ল্যাটেই থাকে ওখানে, আর আমি সেক্টর 4-এর এই একটি ফ্ল্যাটে থাকি স্নেহা বলে আরেকজন কলিগের সাথে। সে আমারই পার্শ্ববর্তী কোম্পানিতে চাকরি করে। বিবাহ সূত্রে আমার জীবন বেশ ভালোই ছিল, কারণ অরিজিৎ 2-3 মাসের মধ্যেই ট্রান্সফার হওয়ার কথা। তাতে আমার পরিবারও বেশ সুখী এবং আমিও, কারণ ওর কলকাতা অফিস আমার ফ্ল্যাটের খুবই নিকটে। আমাদের বিবাহ হয়েছে প্রায় 11 মাস হয়ে গেল। অরিজিতের সাথে সম্বন্ধ দেখে বিয়ে হলেও আমি তাকে মনের মতো মানুষ বানিয়ে ফেলেছি, কারণ সে আমার ডিসিশনকে রেসপেক্ট দিত এবং আমাকেও অনেক ভালোবাসতো। যদিও আমাদের শীঘ্রই নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই আমার লাগার সময় প্রোটেকশন ইউজ করতাম। আমি মানসিক ও শারীরিক দুইভাবেই বেশ সুখী ছিলাম, কারণ অরিজিৎ আমার জীবনের প্রথম পুরুষ যার সাথে আমি করেছি, আর দ্বিতীয়ত সে আমার স্বামী। ছুটিতে অরিজিৎ আসলে আমার সাথেই থাকতো বা তার বাড়িতে আমি যেতাম। এবার সে 12 দিনের ছুটিতে এসেছিল, তাই বেশ ঘুরতে যাওয়া, শপিং করা সব হলো। আমার বেশ মনটাও খারাপ ছিল, কারণ সে আজকে সন্ধ্যার ফ্লাইটে ব্যাক করবে। যথাসময় সে চলে গেল। সেদিনের মতো অনলাইন থেকে খাওয়ার অর্ডার করে খেয়ে দিয়ে ওর সাথে হোয়াটসঅ্যাপে গেজাতে ঘুমিয়ে গেলাম অনেক রাত করে। যথারীতি গভীর ঘুমের কারণে রান্নার মেয়েটি এসে দরজা ধাক্কা দিয়ে কোনো রেসপন্স না পেয়ে চলে গেল। তাই আমি ফ্রেশ হয়ে একটি শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরে চললাম সামনের একটি ভুসিমাল দোকান থেকে নুডলসের প্যাকেট কিনতে। দোকানে দাঁড়িয়ে থাকাকালীন সময় আমি লক্ষ্য করলাম যে স্বাস্থ্যবান কিন্তু বেশ হাইট না এমন একজন ভদ্রলোক আমার দিকে তাকিয়ে রয়েছে। বয়স সম্ভবত 41-42 হবে। যথাসম্ভব আমি একটু অবাক হলাম, কারণ 25-30 বছর হলেও একটা কথা ছিল, কিন্তু ওই বয়সে যেভাবে আমাকে দেখছিল তাতে আমিই বেশ লজ্জা পেলাম। এরপর সে আমাকে নিজে থেকে জিজ্ঞেস করলো, বৌদি আপনি তো সামনের ফ্ল্যাটে থাকেন তাই না? আমি খুব স্বল্প সুরে উত্তর দিলাম, সে আবার নিজে থেকে বলল, আমার নাম সঞ্জয়, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। আমি এদিকের একমাত্র মাছের আড়তের ডিলার, চিংড়ি, ইলিশ ইত্যাদি সব মাছ আমি অনলি এজেন্ট। আমি শুনে বেশ অবাক হলাম এবং বললাম, বাহ বেশ তো। এরপর আমি নিজের পরিচয় দিয়ে ম্যাগির প্যাকেটটা পাওয়া মাত্রই হাঁটা দিতে চাইলাম, কিন্তু সেই সঞ্জয় তো ছাড়বার পাত্র নয়। সে আমাকে বলল, বৌদি আপনাকে একদিন আমি অবশ্যই মাছ খাওয়াবো। আমি তখন বেশ আপ্লুত হয়ে বললাম, অবশ্যই, আর ধন্যবাদ আপনাকে। এরপর আমি আরও কিছুক্ষণ কথাবার্তা বলে রুমে এসে শাড়ি ছেড়ে টপ আর একটা প্যান্ট পরে নিলাম। তখন প্রায় দুপুর 12:30 বাজতে চলল। এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দে আমি বেশ অবাক হয়ে ভাবতে লাগলাম, এই অসময় তো কেউ আসে না। তাও আমি দরজাটা খুলে দেখতে অবাক হলাম। সেই সঞ্জয় হাতে 2 বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আমার ঘরে এসে হাজির হয়েছে। ইলিশ দেখে আমি অবাক হয়ে বললাম, বাপরে এটা তো অনেক বড় সাইজের। সঞ্জয় বলল, বৌদি আপনার জন্য স্পেশাল নিয়ে এসেছি। আমি বেশ অবাক হয়ে বললাম, তো বলুন কত টাকা দিতে হবে? সে বলল, ছি বৌদি, আমি আপনার থেকে কি টাকা নিতে পারি? সব কিছুর কি আর টাকা দিয়ে হয়? এগুলো আপনাকে এমনিই দিলাম। আমি বেশ অবাক হয়ে খুশি বোধ করলাম। আমি আবার লক্ষ্য করলাম সঞ্জয়ের চোখ পুরো শরীরের দিকে ক্রমশ ঘুরে চলেছে, কিন্তু আমি তা ইগনোর করে বললাম, আপনি চা খেয়ে যান। সে বলল, না বৌদি আজ নয়, পরে কোনো একদিন আবার আসবো। আমি বললাম, বেশ, একদিন সময় করে এসে চা খেয়ে যাবেন। উনি বললেন, অবশ্যই আসবো বৌদি। এই কথা বলে সে চলে গেল। কাজের মেয়েটা একটু পরে আসলো। তাকে সঞ্জয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে বলল। জানলা দিয়ে সামনে যে ফ্ল্যাট বলতে না বলতেই দেখতে পেলাম সেই সঞ্জয় খালি গায়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও না হেসে পারলাম না। তার গলায় একটা মোটা সোনার চেন, যার শরীর কালো হওয়ার কারণবশত একটু বেশি হাইলাইট হচ্ছে। এভাবে আমাদের বেশ কিছুক্ষণ চোখাচোখি চলতে থাকলো। কিছুক্ষণ পর একটি মেয়ে আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকলো, পরমাদি, সঞ্জয়বাবু এই কাগজটিতে আপনার ফোন নাম্বারটা লিখে দিতে বলেছে। সত্যি বলতে আমি সিচুয়েশন জন্য প্রস্তুত ছিলাম না, তাই আমি ভয় পেয়ে গেলাম এবং উত্তেজনার বসে ব্যাগ থেকে পেন বের করে তাড়াতাড়ি নম্বরটা লিখে দিলাম, যদিও আমার বুকটা তখন ধুকপুক করছিল। এরপর মিনিট 10 বাদে আমার ফোন বেজে উঠল একটি আননোন নম্বর থেকে। আমি ফোন তুললাম, আওয়াজ আসলো, বৌদি কি করছেন? তখন আমি বুঝতে পারলাম এটা সঞ্জয়। আমি বললাম, শুয়ে রয়েছি। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, শরীর ভালো আছে তো? আমি বললাম, পুরো ফিট, আমি এখন উঠবো, আপনার দেয়া মাছটি রান্না করব। সঞ্জয় বলল, একবার জানালা দিয়ে তাকান। আমি দেখতেই সে একটা মিষ্টি হাসি দিল। আমি উত্তরে হাসি দিলাম একটা।
তারপর আমি বললাম, এখন রাখছি, কারণ আমাকে রান্না করতে হবে। আর একটা কাজ করবেন, আপনার কাজের মেয়েটিকে পাঠাবেন, আমার রান্না করা আপনার ইলিশটা তাহলে আপনাকে পাঠাতে পারবো। সঞ্জয় বলল, না বৌদি, এমন তো হয় না, আপনি যদি নিজে এসে দিয়ে যান তাহলেই আমি সেই মাছটি খাবো। ওনার কথা শুনে আমি অদ্ভুত লাগলো, কিন্তু বুঝতে পারলাম যে মানুষটি মোটেও খারাপ নয়। তাই আমি বললাম, উফ ঠিক আছে, তাই হবে। মনে মনে ভাবলাম আমিও বেশ একাই অনুভব করছিলাম, তাই আমারও সময়টা আজকে কেটে যাবে। রান্না শেষে আমি সেই শাড়িটা পরেই প্রস্তুত হলাম যাব বলে। আমি সচরাচর শাড়ি পরি না, কিন্তু আজ হঠাৎ কি মনে হলো তাই পরে নিলাম। যাকে, এমনকি হিল জুতো আমি পরি না, কিন্তু আজ হিলও পরে নিলাম, কারণ আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা। এটা পরলে আর একটু লম্বা ফিল হবে নিজেকে। তারপর টিফিন বক্স নিয়ে হাজির হলাম সঞ্জয় বাবুর গেটের সামনে। বেল দিতেই দরজা খুলে গেল। সামনে সঞ্জয় দাঁড়িয়ে বলল, বাব্বা, সেজে গুজে একদম নতুন বউটি হয়ে এসেছেন। ওনার কথার ধরনে আমি না হেসে পারলাম না। আমি ঘরে প্রবেশ করে দেখলাম এসে তো নর্মাল বস্তু, পর্দা, আসবাবপত্র সবই দামি দামি। ভেতরে ঢুকতে সঞ্জয়ের দিকে লক্ষ্য করলাম সে একটি জকের বক্সের প্যান্ট পরে রয়েছে, কিন্তু সামনের দিকটা বেশ ফুলে রয়েছে। আমি বিষয়টা বুঝতে পেরেও না বোঝার ভান করলাম, আর একে অপর দিকে তাকিয়ে হেসে যাচ্ছিলাম। আমার এতে খারাপ লাগছিল না। লক্ষ্য করলাম সঞ্জয় আমার দিকে বেশ ভালো করে তাকিয়ে স্ক্যান করে যাচ্ছেন, কারণ আমার তথা মেয়েদের যষ্ট ইন্দ্রিয় অনেক বেশি শক্তিশালী হয়। আমি তখন ওর চোখের দিকে তাকাতেই একদম সোজাসুজি ওর চোখের সাথে কন্ট্যাক্ট হলো। তাই আমি বেশ লজ্জাবশত হেসে ফেললাম। তারপর বললাম, এবার আমি আসি। সঞ্জয়বাবু তখন করুণ স্বরে বলল, আমি তো তোমার থেকে বড়, তাই নাম ধরে রাখছি, তুমি এখন যেও না, প্লিজ একটু বসো। যথারীতি আমার সঞ্জয়ের দিকে তাকিয়ে বেশ মায়া হলো, তাই আমি রাজি হলাম। হঠাৎ চোখ দেয়ালের এক কোণায় বড় একটা সিনারির দিকে পড়ল, যেটা দারুণ দেখতে একটা পেন্টিং ছিল। আমি তাড়াতাড়ি ছুটলাম ওটা দেখার জন্য। আর সামনে একটা মার্বেলের স্ল্যাব ছিল, ওটাতে হিল পরা জুতোর জন্য হালকা হোঁচট খেলাম, আর ব্যালেন্স হারিয়ে টেবিলের উপর পড়ে গেলাম। আর সাথে সাথেই সঞ্জয় দৌড়ে এসে আমাকে ধরে ফেললো। তারপর আমাকে বিছানায় নিয়ে ফোলা পায়ে একটা মুভ মালিশ করতে লাগলো। কিছুক্ষণ পরেই আমার মনের ভিতরে জনাই করে উঠলো, আর ওইদিকে তাকিয়ে বুঝতে পারলাম সঞ্জয়ও নড়াচড়া করতে শুরু করেছে। এমন অবস্থায় সঞ্জয় আমার কানের সামনে এসে বলল, পরমা, আর পারছি না সোনা। তখন আমিও আর বাধা দিতে পারলাম না। তখন শুরু হলো আসল খেলা। উনি প্রথমেই এমন জোরে সোরে খেতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ওনার মেশিনটা খুব বড় ছিল। তাই আমি ওনাকে বললাম, দাদা একটু আস্তে। আমার এই কথা শুনে উনি ধীরে ধীরে চালতে লাগলো। এরপর প্রায় 30 মিনিট ধরে খেলার পর উনি আমাকে ছেড়ে দিলেন। জানি না কেন সেদিন জীবনে প্রথম নিজেকে বেশ ফুরফুরে লাগছিল, তাই আমি নিজের অজান্তে সঞ্জয়কে জড়িয়ে ধরলাম।